অনেক দিন আগের কথা। ভূমধ্যসাগরের পূর্ব উপকূলে, যেখানে আজকের লেবানন, সিরিয়া ও ইসরায়েলের কিছু অংশ পড়ে, সেখানেই জন্ম হয়েছিল এক অসাধারণ সভ্যতার, ফিনিশিয়ান সভ্যতা। তারা ছিল দারুণ নাবিক ও ব্যবসায়ী, যারা সাগরপথে দূর দূরান্তে পাড়ি জমাত। নাম্বার ১। ফিনিশিয়ান সভ্যতার উৎপত্তি ও ভৌগোলিক বিস্তার কেমন ছিল? প্রায় ৩,০০০ খ্রিস্টপূর্বাব্দের দিকে এই অঞ্চলে ছোট ছোট শহরাষ্ট্র গড়ে উঠতে শুরু করে। তাদের মধ্যে সিডন, টাইর ও বাইব্লোস ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই শহরগুলো কোনো একক রাজ্যের অধীনে ছিল না, বরং স্বাধীনভাবে নিজেদের শাসন করত। ফিনিশিয়ানদের উৎপত্তি ঠিক কোথা থেকে তা স্পষ্টভাবে জানা যায় না, তবে ইতিহাসবিদরা মনে করেন যে তারা ক্যানানীয়দের বংশধর, যারা হাজার বছর ধরে এই অঞ্চলে বসবাস করছিল। ফিনিশিয়ানদের আসল শক্তি ছিল তাদের সমুদ্রযাত্রা। তারা সাহসী নাবিক ছিল এবং নতুন নতুন স্থানে উপনিবেশ স্থাপন করেছিল। সবচেয়ে বিখ্যাত উপনিবেশ ছিল কার্থেজ, যা আজকের তিউনিসিয়ায় অবস্থিত। সমুদ্রের বুকে তারা একের পর এক বন্দর ও উপনিবেশ গড়ে তোলে, যার মধ্যে সাইপ্রাস, মাল্টা, সিসিলি, স্পেনের কিছু অঞ্চল এবং উত্তর আফ্রিকার উপকূলীয় এলাকা উল্লেখযোগ্য। ফিনিশিয়ানরা শুধুমাত্র নিজেদের অঞ্চলে সীমাবদ্ধ ছিল না, তারা ভূমধ্যসাগরের পূর্ব দিক থেকে শুরু করে পশ্চিমে আটলান্টিক মহাসাগরের দিকে যাত্রা করত। এমনকি কিছু গবেষক মনে করেন তারা আফ্রিকার চারপাশ ঘুরে ভারত মহাসাগর পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়েছিল। ফিনিশিয়ান সভ্যতা মূলত ভূমধ্যসাগরের পূর্ব উপকূলে জন্ম নেয় এবং অসাধারণ নাবিক ও ব্যবসায়ী হওয়ার কারণে তাদের প্রভাব ছড়িয়ে পড়ে ভূমধ্যসাগরের অনেক জায়গায়। তারা নতুন নতুন উপনিবেশ গড়ে তোলে এবং সমুদ্রপথে ব্যবসা করে একসময় ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নাবিক জাতিতে পরিণত হয়। এইভাবেই ফিনিশিয়ানদের গল্প সমুদ্রের ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ে ইতিহাসের পাতায়। নাম্বার ২। ফিনিশিয়ানদের সামুদ্রিক বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্য কী ছিল? তারা ছিল অসাধারণ নাবিক, দুর্দান্ত ব্যবসায়ী এবং দক্ষ জাহাজ নির্মাতা। তাদের শহরগুলো ছিল বর্তমান লেবানন, সিরিয়া ও ইসরায়েলের উপকূলীয় এলাকায়। তাদের প্রধান শহর ছিল টাইর, সিডন ও বিভলস। কিন্তু সমস্যা একটাই, ওদের নিজের দেশে কৃষিজমি খুবই কম ছিল। তাই নিজেদের টিকে থাকার জন্য এবং ধনী হওয়ার জন্য তারা সমুদ্রকে বেছে নেয় ব্যবসার মূল পথ হিসেবে। ফিনিশিয়ানরা বিশাল বিশাল কাঠের জাহাজ বানাত, যেগুলো ছিল তখনকার সময়ের সেরা জাহাজগুলোর মধ্যে অন্যতম। তারা ঝড় তুফান উপেক্ষা করে দূর দূরান্তে যেত বাণিজ্য করতে। ভূমধ্যসাগরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তারা নানা পণ্য কিনতে বিক্রি করতে শুরু করল। তাহলে তারা ছিল একদম প্রথম সারির নাবিক, যারা রাতের আকাশ দেখে দিক নির্দেশনা নির্ধারণ করত। তারা নক্ষত্র দেখে পথ চিনত, যা পরবর্তী সময় ইউরোপের নাবিকদের জন্য দারুণ শিক্ষা হয়ে দাঁড়ায়। তারা শুধু বাণিজ্যই করত না, বরং যেখানে যেত সেখানেই ছোট ছোট বাণিজ্য কেন্দ্র তৈরি করত। যেমন বর্তমান তিউনিসিয়ার কার্থেজ শহর একসময় ছিল ফিনিশিয়ানদের অন্যতম প্রধান উপনিবেশ। তাদের সবচেয়ে বিখ্যাত পণ্য ছিল রক্তবেগুনি রং, যা তারা এক বিশেষ সামুদ্রিক শামুক থেকে তৈরি করত। এটা ছিল এত দামি যে শুধু রাজারা এটা ব্যবহার করত। এছাড়া তারা কাঠ, কাঁচ, রূপা, স্বর্ণ, মশলা, মৃৎশিল্প ও কাপড়ের ব্যবসাও করত। তারা ভূমধ্যসাগরের বাইরেও যেত। এমনকি মনে করা হয় তারা আফ্রিকার উপকূল ধরে দক্ষিণ পর্যন্ত গিয়েছিল। অনেক ঐতিহাসিক বিশ্বাস করেন তারা আটলান্টিক মহাসাগরের দিকেও অভিযান করেছিল। ব্যবসার সুবিধার জন্য তারা এক ধরনের সহজ লেখা তৈরি করেছিল, যা পরে গ্রিক ও ল্যাটিন লিপির ভিত্তি হয়ে দাঁড়ায়। এইভাবে ফিনিশিয়ানরা শুধু একজন সাধারণ ব্যবসায়ী জাতি ছিল না, বরং তারা ছিল পৃথিবীর ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সামুদ্রিক বণিক, যারা আধুনিক বাণিজ্যের ভিত্তি তৈরি করেছিল। নাম্বার ৩। ফিনিশিয়ান লিপির গুরুত্ব ও এর প্রভাব কিভাবে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। একটা সময়ের কথা চিন্তা করো, যখন মানুষের ভাষা ছিল কিন্তু লেখার কোনো সহজ উপায় ছিল না। তখন বিভিন্ন সভ্যতায় জটিল ছবি বা চিহ্ন ব্যবহার করে লিখতে হতো, যেমন মিশরীয় হায়ারোগ্লিফ বা মেসোপটেমীয় কিউনিফর্ম। এগুলো শেখা কঠিন ছিল, আর সাধারণ মানুষের জন্য প্রায় অসম্ভব ছিল লেখাপড়া করা। ঠিক এই সময় ভূমধ্যসাগরের তীরবর্তী এক ছোট কিন্তু বুদ্ধিমান জাতি, ফিনিশিয়ানরা, এক দারুণ বুদ্ধি বের করল। তারা এমন একটা সহজ এবং কার্যকর লিপি তৈরি করল,
যেখানে প্রতিটি চিহ্ন অক্ষর একটা নির্দিষ্ট ধ্বনিকে সাউন্ড বোঝায়। এখন আর ছবি আঁকতে হতো না, শুধু কয়েকটা চিহ্ন দিয়ে শব্দ লেখা যেত। এটা ছিল ইতিহাসের এক বিপ্লব। ফিনিশিয়ানরা ছিল দারুণ নাবিক এবং ব্যবসায়ী। তারা তাদের জাহাজ নিয়ে বিভিন্ন দেশে যেত, মিশর, গ্রিস, রোম, কার্থেজ, এমনকি স্পেন পর্যন্ত। ব্যবসার সুবিধার জন্য তারা তাদের সহজ লিপি অন্যদেরও শেখাতে লাগল। গ্রিকরা এটা গ্রহণ করল, কিছু পরিবর্তন করল এবং তাদের নিজস্ব বর্ণমালা বানাল। পরে রোমানরা গ্রিকদের কাছ থেকে এই ধারণা নিয়ে ল্যাটিন বর্ণমালা তৈরি করল, যা আজকের ইংরেজি ও ইউরোপীয় ভাষার ভিত্তি। এভাবেই ছোট্ট একটা জাতির উদ্ভাবিত লিপি আস্তে আস্তে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ল। আজকের বাংলা, ইংরেজি, আরবি, হিন্দি সব ভাষার লেখার পদ্ধতি কোনো না কোনোভাবে ফিনিশিয়ান লিপির ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে। ভাবো তো, কয়েক হাজার বছর আগে কিছু বুদ্ধিমান বণিক একটা নতুন পথ বের করেছিল, আর তারই ধারাবাহিকতায় আজ আমরা বই পড়তে পারছি, চ্যাট করতে পারছি। এটা ছিল ইতিহাসের অন্যতম বড় আবিষ্কার, যা মানুষকে জ্ঞান অর্জন ও আদান প্রদানের এক নতুন যুগে নিয়ে গেছে। নাম্বার 4, ফিনিশিয়ানদের ধর্ম ও তাদের উপাসনালয় সম্পর্কে কি জানা যায়? ফিনিশিয়ানদের ধর্ম ছিল বহুদেবতাবাদী, অর্থাৎ তারা অনেক দেবদেবীর পূজা করত। তাদের ধর্ম মূলত প্রকৃতি ও সমুদ্রের সাথে জড়িত ছিল, কারণ তারা ছিল দুর্দান্ত নাবিক ও বণিক। চলুন আপনাদের একটা ছোট্ট গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। খুব অনেক বছর আগে ভূমধ্যসাগরের তীরে একদল মানুষ বসবাস করত, যাদের সবাই ফিনিশিয়ান বলে চিনত। তাদের ছোট ছোট শহরাষ্ট্র ছিল, যেমন টায়ার, সিডন ও বাইব্লোস। তারা সমুদ্র পাড়ি দিয়ে বাণিজ্য করত, কিন্তু শুধু ব্যবসায়ী নয়, তারা নিজেদের দেবদেবীরও খুব ভক্ত ছিল। একবার এক ফিনিশিয়ান নাবিক, নাম তার হান্ন, এক দীর্ঘ যাত্রায় বেরোলেন। যাওয়ার আগে তিনি শহরের বড় উপাসনালয়ে গেলেন। সেখানে তিনি বাল দেবতার সামনে হাঁটু গেড়ে প্রার্থনা করলেন, হে বাল, তুমি তো ঝড়বৃষ্টি ও উর্বরতার দেবতা, আমার যাত্রা যেন নিরাপদ হয়। তারপর তিনি গেলেন আস্তার্তে, দেবীর মন্দিরে। আস্তার্তে ছিলেন ভালোবাসা ও উর্বরতার দেবী। নারীরা তাঁর কাছে সন্তান লাভের আশায় প্রার্থনা করত। হান্ন বললেন, হে দেবী, আমাদের পরিবারকে রক্ষা করো। শুধু বাল আর আস্তার্তেই নয়, তারা আরও অনেক দেবতার পূজা করত। যেমন মেলকার ছিলেন সমুদ্রযাত্রা ও ব্যবসার দেবতা। নাবিকেরা তাঁর কাছে নিরাপদ যাত্রার জন্য প্রার্থনা করত। ফিনিশিয়ান শহরগুলোতে সুন্দর সুন্দর মন্দির ছিল, যেখানে দেবদেবীদের পূজা করা হতো। সেই মন্দিরগুলোর সামনে বড় বড় বেদি থাকত, যেখানে আগুন জ্বালিয়ে দেবতাদের উৎসর্গ দেওয়া হতো। একদিন ফিনিশিয়ান শহরে এক বড় উৎসব হল। মানুষজন নতুন ফসলের জন্য দেবতাদের ধন্যবাদ দিতে মন্দিরে এলো। বেদিতে সুগন্ধি, পশু বলি এবং খাদ্য উৎসর্গ করা হল। পুরোহিতেরা বললেন, দেবতারা সন্তুষ্ট হলে আমাদের শহর ধন সম্পদে ভরে উঠবে। ফিনিশিয়ানরা তাদের দেবতাদের খুব শ্রদ্ধা করত, কারণ তারা বিশ্বাস করত দেবতারা তাদের জীবন পরিচালনা করে। তাদের মন্দিরগুলো শুধু প্রার্থনার স্থানই ছিল না, বরং মানুষের মিলনকেন্দ্র ছিল। আর এই ধর্মীয় বিশ্বাসই তাদের জীবন ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল। মিশর এক বিশাল শক্তিশালী সাম্রাজ্য, যেখানে ফারাওদের রাজত্ব চলছে। ফিনিশিয়ানরা মিশরীয়দের সঙ্গে সুসম্পর্ক গড়েছিল, কারণ তারা মিশরে কাঠ, বিশেষ করে লেবাননের সুপরিচিত দেবদারু গাছ রপ্তানি করত। মিশরীয়রা এই কাঠ ব্যবহার করত নৌকা, মন্দির ও রাজপ্রাসাদ বানানোর জন্য। একদিকে আবার মেসোপটেমিয়া ছিল সুমের, ব্যাবিলন ও অ্যাসিরিয়ানদের এলাকা। ফিনিশিয়ানরা তাদের সঙ্গে ব্যবসা করত। তারা মেসোপটেমিয়া থেকে মূল্যবান ধাতু ও মণিমুক্তা নিয়ে আসত, আর বিনিময়ে তাদের উন্নত কাচ ও বেগুনি রঙের কাপড় দিত। এবার চলো গ্রিসে যাই। গ্রিকরা ফিনিশিয়ানদের কাছ থেকে অনেক কিছু শিখেছিল, বিশেষ করে লিপি বা অক্ষর। ফিনিশিয়ানদের লেখার পদ্ধতি থেকেই গ্রিক অক্ষরমালা তৈরি হয়েছিল, যা পরবর্তীতে ল্যাটিন ও অন্যান্য ইউরোপীয় ভাষার ভিত্তি হয়ে ওঠে। এছাড়া ফিনিশিয়ানরা গ্রিসে বিভিন্ন বিলাসবহুল দ্রব্য রপ্তানি করত। ফিনিশিয়ানদের এক বিখ্যাত উপনিবেশ ছিল কার্থেজ, বর্তমানে তিউনিসিয়ায়। পরবর্তীতে রোমানদের সঙ্গে তাদের ভয়ঙ্কর যুদ্ধ, পুনিক যুদ্ধ, হয়েছিল, যেখানে রোমানরা কার্থেজকে পুরোপুরি ধ্বংস করে দেয়।
তবে তার আগে দীর্ঘদিন রোমানরা ফিনিশিয়ানদের কাছ থেকে বাণিজ্য ও নৌযুদ্ধের কৌশল শিখেছিল। সাধারণভাবে অন্যান্য সভ্যতার সঙ্গে সম্পর্ক ফিনিশিয়ানরা যুদ্ধবাজ না হলেও তারা চতুর কূটনৈতিক ছিল। তারা অনেক বড় বড় শক্তির মধ্যে মধ্যস্থতা করত এবং যেখানেই গিয়ে বস্তি গড়ত সেখানকার স্থানীয় জনগণের সঙ্গে মিলেমিশে যেত। তাদের মূল শক্তি ছিল বাণিজ্য, সামুদ্রিক দক্ষতা এবং সাংস্কৃতিক সংযোগ তৈরি করা। তাহলে ফিনিশিয়ানদের গল্পটা বোঝা গেল। তারা কোনো বড় সাম্রাজ্য তৈরি করেনি, কিন্তু তাদের বাণিজ্য ও নাবিক দক্ষতার জন্য মিশর, মেসোপটেমিয়া, গ্রিস, রোমান সহ বহু সভ্যতার সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল। তাদের তৈরি লিপি ও বাণিজ্যপথ পুরো বিশ্বের ইতিহাসে গভীর ছাপ রেখে গেছে। নাম্বার ৮, ফিনিশিয়ান সভ্যতার পতনের কারণ কি ছিল? একসময়ের শক্তিশালী ফিনিশিয়ান সভ্যতা ধীরে ধীরে হারিয়ে গেল। কিন্তু কেন? আসো সহজ ভাষায় গল্পের মতো বুঝি। তারা ছিল খুবই চতুর বণিক, কাঠের জাহাজ বানিয়ে সমুদ্র পেরিয়ে এক দেশ থেকে আরেক দেশে বাণিজ্য করত। তাদের বিখ্যাত শহর ছিল টাইর, সিডন এবং কার্থেজ। কিন্তু কেন ধ্বংস হল এই সভ্যতা? ফিনিশিয়ানরা যুদ্ধবাজ ছিল না, তারা ব্যবসা করেই টিকে ছিল। কিন্তু সমস্যা হল তাদের শহরগুলো ছিল এত ধনী যে আশেপাশের সাম্রাজ্যগুলোর লোভ পড়ে গেল। আসিরিয়ান, ব্যাবিলনীয়, পার্সিয়ানরা একে একে ফিনিশিয়ানদের শহর দখল করে নেয়। গ্রিকরা সমুদ্রযাত্রায় উন্নতি করল এবং বাণিজ্যে ফিনিশিয়ানদের কঠিন প্রতিদ্বন্দ্বী হয়ে উঠল। ফলে ধীরে ধীরে ফিনিশিয়ানদের ব্যবসা কমতে লাগল আর তাদের প্রভাবও কমতে থাকে। সবচেয়ে বড় ধাক্কা আসে যখন রোমানরা কার্থেজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই যুদ্ধকে বলে পুনিক যুদ্ধ। 3টি রক্তক্ষয়ী যুদ্ধের পর রোমানরা পুরো কার্থেজ ধ্বংস করে দেয় এবং সেই সঙ্গে ফিনিশিয়ানদের শেষ আশ্রয়স্থলও শেষ হয়ে যায়। যদিও ফিনিশিয়ানরা হারিয়ে গেছে, কিন্তু তারা কিছু চিরস্থায়ী স্মৃতি রেখে গেছে। তাদের বানানো বর্ণমালা আজকের আধুনিক লিপির ভিত্তি, আর তাদের বাণিজ্যিক জ্ঞান পৃথিবীর ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এভাবেই একসময়ের দুর্দান্ত নাবিক ও বণিক জাতি ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেল, কিন্তু তাদের অবদান আজও টিকে আছে। ফিনিশিয়ানরা ব্যবসা করত দূর দূরান্তের দেশগুলোর সঙ্গে, গ্রিস, রোম, মিশর, এমনকি স্পেন পর্যন্ত। কিন্তু একটা সমস্যা ছিল, সেই সময়ের বেশিরভাগ সভ্যতায় লিখতে হতো জটিল চিহ্ন আর ছবি দিয়ে, যেমন মিশরের হায়ারোগ্লিফিক বা মেসোপটেমিয়ার কিউনিফর্ম লিপি। এতে ব্যবসায়িক হিসাবনিকাশ রাখা বেশ কঠিন ছিল। তাই ফিনিশিয়ানরা এক অসাধারণ বুদ্ধি বের করল। তারা একটা সহজ বর্ণমালা তৈরি করল, যেখানে প্রতিটি চিহ্ন ছিল একটি নির্দিষ্ট ধ্বনির প্রতীক। এটাই ছিল ইতিহাসের অন্যতম প্রথম বর্ণমালা। পরে গ্রিকরা এই ফিনিশিয়ান লিপিকে নিজেদের মতো করে সাজিয়ে নিল, আর সেই গ্রিক লিপি থেকেই এসেছে লাতিন অক্ষর, যা আজকের ইংরেজি, ফরাসি, স্প্যানিশ সহ অনেক ভাষার ভিত্তি। ফিনিশিয়ানরা শুধু লেখার পদ্ধতিই দেয়নি, তারা গ্রিক ও রোমানদের সমুদ্রপথেও দক্ষ করে তুলেছিল। তারা গ্রিকদের শিখিয়েছিল কিভাবে বিশাল জাহাজ বানাতে হয়, কিভাবে বাতাসের গতিপথ বুঝে নৌযান চালাতে হয়। গ্রিকরা ফিনিশিয়ানদের কাছ থেকে এসব শিখে নিজেদের নৌবহর তৈরি করল, যা পরে পারস্য যুদ্ধ ও অন্যান্য লড়াইয়ে তাদের কাজে লাগল। রোমানদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটল। প্রথম দিকে রোমানদের নৌবাহিনী তেমন শক্তিশালী ছিল না, কিন্তু কার্থেজ, ফিনিশিয়ানদের প্রতিষ্ঠিত এক নগর রাষ্ট্র, তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল। রোমানরা ফিনিশিয়ানদের নৌকাগুলোর নকশা অনুকরণ করে শক্তিশালী রোমান নৌবাহিনী গড়ে তোলে এবং পরবর্তীতে কার্থেজকে পরাজিত করে। ফিনিশিয়ানরা তাদের বাণিজ্যের মাধ্যমে গ্রিক ও রোমানদের কাছে কাঁচ, রঙিন কাপড়, সুগন্ধি ও অন্যান্য বিলাসবহুল দ্রব্য নিয়ে আসত। বিশেষ করে তাদের তৈরি এক বিশেষ বেগুনি রং এত মূল্যবান ছিল যে একসময় শুধু রাজারা এই রঙের কাপড় পরতে পারত। এই রং রোমান সম্রাটদের পোশাকের প্রতীক হয়ে ওঠে। ফিনিশিয়ানরা ছিল এক ধরনের সংযোগকারী সভ্যতা, যারা এক দিক থেকে জিনিস নিয়ে এসে অন্যদিকে ছড়িয়ে দিত। তাদের তৈরি বর্ণমালা, নৌযান প্রযুক্তি ও বাণিজ্যের প্রভাব গ্রিক ও রোমান সভ্যতাকে সমৃদ্ধ করেছিল, যা পরবর্তীতে পুরো পশ্চিমা বিশ্বের ভিত্তি তৈরি করে। তাই যদি কখনো তুমি ইংরেজি বা অন্য কোনো ভাষার অক্ষর দেখো কিংবা কোনো প্রাচীন জাহাজের গল্প শোনো, তাহলে মনে রেখো এসবের পেছনে ফিনিশিয়ানদের এক অদৃশ্য হাত ছিল। নাম্বার 10, আজকের বিশ্বে ফিনিশিয়ান সভ্যতার কী কী গুরুত্বপূর্ণ ঐতিহ্য রয়েছে। একটা কল্পনা করো, তুমি সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছো,
আর দেখছ বিশাল বিশাল জাহাজ বাতাসের সাথে তাল মিলিয়ে দিগন্তের দিকে ছুটে যাচ্ছে। এগুলো কোনো সাধারণ জাহাজ নয়, এগুলো সেই প্রাচীন ফিনিশিয়ানদের জাহাজ যারা আজ থেকে প্রায় ৩,০০০ বছর আগে পৃথিবীর প্রথম বড় ব্যবসায়ী ও নাবিকদের দল গড়ে তুলেছিল। ধরো তুমি একটা গল্প লিখতে চাও, কিন্তু তোমার কাছে কোনো লিপি নেই। ফিনিশিয়ানরা কিন্তু ঠিক এই সমস্যার সমাধান করেছিল। তারা বিশ্বের অন্যতম প্রথম বর্ণমালা তৈরি করেছিল, যেখানে প্রতিটি অক্ষর একটা ধ্বনিকে প্রকাশ করত। আজকের ইংরেজি, বাংলা বা ইউরোপীয় ভাষাগুলোর বর্ণমালার ভিত্তি কিন্তু এই ফিনিশিয়ানদের তৈরি লিপি। ফিনিশিয়ানরা ছিল দক্ষ নাবিক। তারা প্রথম দিকের সেই মানুষদের মধ্যে ছিল যারা সাহস করে খোলা সমুদ্রে ভেসে পড়ত এবং দূর দূরান্তের দেশে বাণিজ্য করত। তারা ভূমধ্যসাগরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ব্যবসা চালাত এবং বহু সভ্যতার সঙ্গে সংযোগ স্থাপন করত। আজকের রাজকীয় বেগুনি রং কি জানো কোথা থেকে এলো? ফিনিশিয়ানরা সমুদ্রের এক ধরনের শামুক থেকে এক বিশেষ ধরনের বেগুনি রং তৈরি করত, যা তখন এতটাই দুষ্প্রাপ্য ছিল যে শুধুমাত্র রাজারানীরা এটি পরতে পারত। এই কারণেই বেগুনি রংকে রাজকীয় রং বলা হয়। ফিনিশিয়ানরা শুধু নিজেদের ভূমিতেই সীমাবদ্ধ ছিল না। তারা আফ্রিকার উত্তর উপকূলে কার্থেজ নামে এক শক্তিশালী শহর প্রতিষ্ঠা করেছিল, যা পরবর্তীতে রোমান সাম্রাজ্যের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। আজকে আমরা যে কাচের জানালা, গ্লাস বা বোতল দেখি, তার উৎপত্তির অন্যতম উৎস ফিনিশিয়ানরা। তারা কাচ তৈরির কৌশল এত উন্নত করেছিল যে সারা বিশ্ব তাদের কাছ থেকে শিখতে শুরু করে। আজকের বিশ্বে আমরা যখন বই পড়ি, জাহাজে পণ্য পাঠাই বা বেগুনি রঙের পোশাক দেখি, তখন আমরা হয়তো বুঝি না, কিন্তু এর সবকিছুর পেছনে আছে সেই ফিনিশিয়ানদের অবদান। তাদের উত্তরাধিকার আজও আমাদের জীবনে রয়ে গেছে, শুধু আমরা সেটা সচেতনভাবে খেয়াল করি না। কেমন লাগলো গল্পটা? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিও সম্বন্ধে কোনো কিছু প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে করে বলতে পারেন এবং সেটার আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আবারও দেখা হবে এই রহস্যময় জগতে।